এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাশের হার ৬৯.৬০। সারা দেশে জিপিএ 5 ৪২,৮৯৪। শিক্ষার্থীদের উল্লাস। আন্দোলনের নামে বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াওয়ের কারণে এবার কমেছে পাশের হার, মন্তব্য প্রধানমন্ত্রীর। সুন্দরবনে গুলিতে ৬ বনদস্যু নিহত, পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। ৩টি বাঘের চামড়া উদ্ধার, ওসি সহ ৫ জন আহত। যশোরের অভয়নগরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে ৪ শিশু আহত। সৌদি আরবে মসজিদে বোমা হামলায় নিহত ৪ বাংলাদেশির পরিবারের শোক। এবং মহাসড়কের ধীরগতির যান চলাচল বন্ধের কারণে দুর্ঘটনা কমলেও বাড়বে জনদুর্ভোগ, আশঙ্কা বিশেষজ্ঞদের। নতুন গণপরিবহন ব্যবস্থা চালুর পরামর্শ। বাংলা সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র এবং আমি পারমিতা হিনা। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার গড় পাশের হার ৬৯.৬০। সারা দেশে জিপিএ 5 পেয়েছেন ৪২,৮৯৪ জন শিক্ষার্থী। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ 5-এর সংখ্যা কমেছে, তবে ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছেন মেয়েরা। এদিকে ফল প্রকাশের পর সারা দেশের বিভিন্ন কলেজে উল্লাসে মাতে শিক্ষার্থীরা। রিপোর্টার তারিকুজ্জামান শিমুল ও মিজানুর রহমান খবিরকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন মৌসুমী ইসলাম। ফল প্রকাশের পরপরই এমনই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। তাদের আনন্দ উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। স্বপ্ন পূরণের দিনটি স্মরণীয় করে রাখতে আয়োজনের যেন কমতি ছিল না শিক্ষার্থীদের। অনেক 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 খুশি। এখন ভার্সিটিতে ভর্তি হওয়ার ব্যাপারটাই আসল কথা। এবার কারিগরি ও মাদ্রাসা সহ 10টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল 11.5 লাখ। এর মধ্যে পাশ করেছেন 7,38,872 জন। সারা দেশে মোট জিপিএ 5 পেয়েছেন 42,894 জন। এবার গড় পাশের হার 69.6। ঢাকা বোর্ডে পাশের হার 68.16। জিপিএ 5 পেয়েছে 18,893 জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার 63.49। জিপিএ 5 পেয়েছেন 2,129 জন। কুমিল্লা বোর্ডে পাশের হার 59.8। জিপিএ 5 পেয়েছেন 1,452। সিলেট বোর্ডে পাশ করেছেন 74.57%। জিপিএ 5 পেয়েছেন 1,356 জন। দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার 70.43। জিপিএ 5 পেয়েছেন 2,395 জন। বরিশাল শিক্ষা বোর্ডে পাশ করেছেন 70.06%। জিপিএ 5 পেয়েছেন 1,319 জন। যশোর বোর্ডে পাশের হার 46.45। জিপিএ 5 পেয়েছেন 1,927 জন। রাজশাহী বোর্ডে পাশ করেছেন 77.54% শিক্ষার্থী। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 85.58। জিপিএ 5 পেয়েছেন 6,430 জন। মাদ্রাসা বোর্ডে পাশের হার 90.19। জিপিএ 5 পেয়েছেন 1,335 জন। এদিকে নিয়মিত অনুশীলন ও সমন্বিত প্রচেষ্টার কারণে ভালো ফল অর্জন সম্ভব হয়েছে বলে জানালেন শিক্ষক, পরীক্ষার্থী ও অভিভাবকরা। শতভাগ উপস্থিতি, টিচারদের মনিটরিং, প্রশাসনিক ব্যবস্থা অত্যন্ত সুশৃঙ্খলিত এবং দূরদৃষ্টি সম্পন্ন। দেখা যাক গোল্ডেন পাই কিনা, আর সামনে তো মেডিকেলের পরীক্ষা, তো মেডিকেলের জন্য ট্রাই করব। জিপিএ 5 এসেছে আমার, সো আমি আসলে অনেক খুশি, কারণ এত খারাপ অবস্থার রেজাল্টের যে আমি ভয়ে ছিলাম আসবে কিনা। দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করায় এসব শিক্ষার্থীর উচ্ছ্বাস আর আনন্দ যেন বাঁধ ভাঙা। এবার নিজের আর পরিবারের স্বপ্ন পূরণে উচ্চ শিক্ষার্থী ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার স্বপ্ন এখন এসব শিক্ষার্থীর চোখে মুখে। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলন ও হরতাল অবরোধের নামে বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াওয়ের কারণে এবার এইচএসসি পরীক্ষার পাশের হার কমেছে। বছরের শুরুতে দেশে রাজনৈতিক সহিংসতা না হলে ফল ভালো হতো। তারপরও প্রতিকূল সময়ের মধ্যে পরীক্ষা নেয়া এবং সময় মতো ফলাফল ঘোষণায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। গণভবনে পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, আগামীতে সারা দেশের সরকারি কলেজগুলো নিজ নিজ এলাকার বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হবে, আর বেসরকারি কলেজগুলো থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে।
প্রথমবারের মতো এবার এইচএসসি পরীক্ষার ফলাফলের অনুলিপি ডিজিটাল পদ্ধতিতে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নিজ নিজ বোর্ডের ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন 10 শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এ সময় ফলাফলের সার্বিক চিত্র প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী। বিজ্ঞান শিক্ষায় আমাদের পাশের হার গতবার বৃদ্ধি পেয়েছে এবং সেখানে আমাদের যে জিপিএর সংখ্যা সেটাও কিন্তু অনেক বেশি হয়েছে। এবছর পাশ করার ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েদের পাশের হার বেশি। পরীক্ষা শেষ হওয়ার ঠিক 59 দিনের মাথায় দেয়া হলো এবারের এইচএসসির ফলাফল। গতবারের চেয়ে এবারে পাশের হার এবং জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা কিছুটা কমেছে। আর এর জন্য বিএনপি জামাতের টানা হরতাল অবরোধ কর্মসূচিকে দায়ী করেন প্রধানমন্ত্রী। আজকে এটা দুর্ভাগ্য যে এই বিএনপি জামাত জোট যদি এই ধরনের আত্মঘাতীমূলক কর্মকাণ্ড না চালাতো, জ্বালাও পোড়াও না করতো, তাহলে হয়তো আমাদের পাশের হার আরো ভালো হতে পারতো। কিন্তু তারপরেও এই প্রতিকূল অবস্থা, তার মাঝে আমাদের যে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে কষ্ট করে এবং তারা যে পাশ করেছে, এটাই অনেক বড় কথা। আজকে যে প্রতিকূল অবস্থাটা আমাদের মোকাবেলা করতে হচ্ছে, সেটা অনেকটা এই যুদ্ধাপরাধীদের বিচার যারা ঠেকাতে চায় তাদের একটা চক্রান্ত কাজ করছে। তারাই এই দেশের মানুষের শিক্ষার পথ বন্ধ করতে চায়, উন্নয়নের পথ বন্ধ করতে চায়। শিক্ষার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, যেসব উপজেলায় সরকারি স্কুল বা কলেজ নেই তাদের তালিকা করা হচ্ছে। সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারি করা হবে অথবা নতুন সরকারি স্কুল কলেজ প্রতিষ্ঠা করা হবে। আমাদের সরকারি কলেজগুলি যেগুলি আছে সেগুলিকে বিশ্ববিদ্যালয়ের আওতায় নিয়ে আসা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় ঢাকার আশেপাশ যে ঢাকা শহরের ভিতরে যে কলেজগুলি আমাদের আছে সেগুলিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে দেওয়া, এটা আমাদের করতে হবে, যাতে ছেলেমেয়েরা ওই কলেজে পড়বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার একটা সার্টিফিকেট পাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরাসরি নজরদারিতেও রাখতে পারবে, তাতে শিক্ষার মানটা উন্নত হবে। ফলাফল হস্তান্তরের পর পিরোজপুর এবং পাবনার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক অস্থিরতায় প্রস্তুতিতে বাধা ও সৃজনশীল শিক্ষা পদ্ধতির সঙ্গে শিক্ষার্থীরা অভ্যস্ত হয়ে না ওঠায় এইচএসসিতে এবার পাশের হার কমেছে বলে ধারণা করছেন শিক্ষাবিদরা। তবে হতাশ না হয়ে পাশের হার থেকে শিক্ষার গুণগত মান বাড়ানোর দিকে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। পরীক্ষার্থীরা যদি মানসিকভাবে একটা প্রশান্তির মধ্যে তাদের প্রস্তুতি না নিতে পারে, যদি ওই উদ্বেগটা কাজ করে যে আমি আসলে পরীক্ষা দিতে পারবো কিনা, আর ঘন ঘন পরীক্ষার তারিখ পরিবর্তন করা, এটিও কিন্তু একটা প্রভাব বিস্তার করে। সৃজনশীল পাঠদানের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটির সঙ্গে না শিক্ষকরা না শিক্ষার্থীরা সম্পূর্ণভাবে সমন্বিত হতে পারছেন, শিক্ষকরা প্রশিক্ষিত হননি সে বিষয় নিয়ে। পাশের হার থেকে সত্যিকারেই বলা যাবে না যে আমাদের শিক্ষার মানোন্নয়ন ঘটছে। আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা শিক্ষার মান যাতে বিশ্বমানের করতে পারি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি আমরা শিক্ষার মান বজায় রাখব। এইচএসসির ফল প্রকাশের পরপরই উল্লাসে মেতে ওঠেন দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। ফল প্রকাশের আগে থেকেই কলেজে ভিড় জমান তারা। ফল পেয়ে যেভাবে পেরেছেন জীবনের সবচেয়ে আনন্দের দিনটি উদযাপনে মাতেন। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি বছর রাজশাহী বোর্ডে পাশের হার সবচেয়ে বেশি হয়, শিক্ষার্থীদের আনন্দও যেন ছিল সবচেয়ে বেশি। মোবাইল ও অনলাইনে ফলাফল পেলেও নিজের চোখে ফল দেখতে কলেজগুলোতে ভিড় জমান শিক্ষার্থীরা। এ সময় বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠেন তারা। কলেজের স্যাররা আমাদের প্রতি এত আমাদের দিকে নজর দিয়েছে এবং তাদের হার্ডওয়ার্কের জন্য আজকে আমরা এই সাফল্য পেয়েছি। আসল পরিচয় যখনই হবে যখন আমরা সবাই একসাথে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। জীবনের অন্যতম আনন্দের দিনটি উদযাপন করতে চট্টগ্রামের কলেজগুলোতে ফল প্রকাশের আগেই ভিড় করেন শিক্ষার্থীরা। অন্যান্য মাধ্যমে ফল জানতে পারলেও বন্ধু-বান্ধব শিক্ষকদের সঙ্গে আনন্দ উদযাপন করতে কলেজে আসেন তারা। একে অন্যকে জড়িয়ে ধরে প্রকাশ করেন উচ্ছ্বাস। আনন্দের মাঝে শিক্ষক ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি শিক্ষার্থীরা। প্রত্যেকটা টিচারের অনেক সহায়তা ছিল, আমার ফ্রেন্ড, আমার প্রাইভেট টিচার,
কোচিং এর টিচার সবারই অনেক, পরিবার সবারই অনেক সহায়তা ছিল। ভালো রেজাল্ট করার পর আমার অনেক ভালো লাগছে, আর এই রেজাল্টের পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল আমার স্যারদের। কম এ প্লাসের মধ্যে নিজে প্লাস পেয়ে অনেক ভালো লাগছে, আর আমার কলেজে একটা ভালো রেজাল্ট করছে, এটার জন্য খুব ভালো লাগছে। পাশের হার সমন্বিতভাবে ফল প্রকাশের পর সিলেট বোর্ডের শিক্ষার্থীরাও ছিলেন আনন্দে মাতোয়ারা। এবছর সিলেট বোর্ডের 231টি কলেজ থেকে 57,702 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাশ করেছেন 43,028 জন, আর জিপিএ 5 পেয়েছেন 1,356 জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় দিনাজপুরে এবার কমেছে পাশের হার, কমেছে জিপিএ 5 পাওয়াদের সংখ্যাও, কিন্তু যারা ভালো ফল করেছেন তাদের আনন্দ উদযাপনে কোনো ভাটা পড়েনি। এবছর যশোর শিক্ষা বোর্ডে পাশের হার সবচেয়ে কম, যার প্রভাব পড়েছে ব্যক্তিগত ফলেও। তাই বন্ধুদের খারাপ ফলাফলের কারণে হাসি নেই ভালো ফল করা শিক্ষার্থীদের মাঝেও। আমার মেয়ে গোল্ডেন পেয়েছে এবং আমরা খুবই খুশি। এবার যশোর বোর্ডের রেজাল্ট খুব খারাপ, তার মুহূর্তে আমার মেয়ে যে ভালো রেজাল্ট করেছে এটা আমি খুব খুশি। এদিকে কুমিল্লায় 99,996 জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন 59,778 জন। ফলাফল সংগ্রহ করতে কলেজগুলোতে ছিল শিক্ষার্থীদের ভিড়। পামিদা মোটুসি, সময় সংবাদ। খুলনায় সুন্দরবনে গুলিতে বনদস্যু ও বাঘ শিকারী 6 জন নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়েছে। বিকেলে সুন্দরবনের মান্দারবাড়িয়া খাল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে কয়ডার দক্ষিণ বেদকাশী এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বনদস্যু ইলিয়াস বাহিনীর প্রধান মজিদ গাজীকে 3টি বাঘের চামড়া সহ আটক করা হয়। সকালে মজিদকে নিয়ে সুন্দরবনের মান্দারবাড়িয়া খাল এলাকায় অভিযান চালালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মজিদের সহযোগীরা। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বনদস্যু বাহিনীর সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে 6 জনের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। এ ঘটনায় 5 পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে 3টি বাঘের চামড়া, বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশের খুলনা রেঞ্জের কার্যালয়ে ব্রিফ করছেন ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান। সরাসরি চলে যাচ্ছি সংবাদ সম্মেলনে। ধন্যবাদ আপনাকে। আমাদের গোয়েন্দা সূত্রের তথ্যানুসারে গতকাল রাত 12:30টার সময় কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে 16 সদস্যের একটি বাহিনী দক্ষিণ বেদকাশীর জোড়াসিংয়ে গিয়ে জনৈক মজিদ গাজী জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য তাকে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্য অনুসারে সে যে তথ্য দেয় যে সুন্দরবনে এই মুহূর্তে যে বনদস্যুরা, বিশেষ করে জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্যরা বাঘ শিকারে তারা খুব বেশি মাত্রায় তারা ব্যাপৃত রয়েছে এবং তার দেওয়া তথ্য অনুসারে যে তাদের একটি শক্ত ঘাঁটি আছে। তো তারা এই মজিদ গাজী ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে সারা রাত আজকে দুপুর পর্যন্ত প্রায় 7টি-8টি জায়গায় বিভিন্ন জায়গায় অভিযান চালায়, কিন্তু সেই অভিযানে কোনো ফল পাওয়া যায় না। অবশেষে আজকে বিকাল 3টার দিকে কয়রা থানা থেকে প্রায় 38 থেকে 40 কিলোমিটার দূরে মান্দারবাড়িয়া একটি খালের উত্তর দিকে একটি চ্যানেলের গভীর জঙ্গলে বলে যে এখানেই আমাদের আস্তানা। এই আস্তানা যদি আপনারা যান তাহলে আমাদের যে অন্যান্য বাহিনীর যে অপরাপর সদস্য আছে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে। তো সেখানে আজকে বিকাল 3:10-এর দিকে যখন পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ আমাদের পুলিশ বাহিনী যখন উপস্থিত হয়, তখন তাদের উপর সেখানে যারা বনদস্যু অর্থাৎ জাহাঙ্গীর বাহিনীর যে বনদস্যু যারা ছিল তারা তাদের উপর অতর্কিত আক্রমণ করে। পুলিশ পাল্টা তাদের উপর আক্রমণ চালায়, গোলাগুলি বিনিময় হয় এবং এই গোলাগুলির বন্দুক যুদ্ধে অর্থাৎ গোলাগুলি বিনিময়ের ফলে 6 জন জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য নিহত হয়, আমাদের 5 জন সদস্য গুলিবিদ্ধ হয়। 5টি অত্যাধুনিক অর্থাৎ 4টি বিদেশি বন্দুক এবং একটি বিদেশি পিস্তল সহ প্রচুর পরিমাণে গোলাগুলি উদ্ধার হয় এবং একই সাথে সেখানে তারা যে বাঘ শিকারে দীর্ঘদিন থেকে জড়িত ছিল এবং এটা যে একটা গভীর আস্তানা, সেখান থেকে 3টি খুব বৃহৎ আকারের বাঘের চামড়া উদ্ধার করা হয় এবং তাদের যে আস্তানার যে বিভিন্ন সরঞ্জাম, ওখানে তারা রান্নাবান্না করে খেয়েছে, তারা থেকেছে, এই সমস্ত কিছু নিদর্শন সেখান থেকে উদ্ধার করা হয়। এটাই ছিল মোটামুটি আজকের অভিযানের সংক্ষিপ্ত পরিসর। দর্শক, পুলিশের ডিআইজি জানাচ্ছিলেন পুলিশ এবং বনদস্যুদের সুন্দরবনে যে বন্দুকযুদ্ধ হয়েছে সেই খবরাখবর। বাংলা সময় আরো থাকছে।
মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রধান আসামি সুমন 7 দিনের রিমান্ডে। মেগা এবার বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। যশোরের অভয়নগরে ককটেল বিস্ফোরণে জখম হয়েছে 4 শিশু। এর মধ্যে মুন্না নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। সকাল 9:15টার দিকে উপজেলার নোয়াপাড়া পৌর এলাকার কলেজপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কলেজপাড়া এলাকার আনিস সর্দারের পুকুরপাড় সংলগ্ন একটি বাগানে খেলা করছিল ওই এলাকার মুন্না, আশিকুল, ফাতেমা ও অনেক নামে 4 শিশু। এ সময় একটি ব্যাগ কুড়িয়ে পায় তারা। ব্যাগটি খুলে সেখানে লাল টেপে মোড়ানো কয়েকটি ককটেল পেয়ে ক্রিকেট বল ভেবে খেলা শুরু করে তারা। এক পর্যায়ে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আহত হয় ওই 4 শিশু। তাদের উদ্ধার করে প্রথমে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খেলা করতে করতে ওটা আর কি পাইছে লাল আর কি কোটোর মতো জড়ানো। ওরা মনে করেছে হয়তো মনে খেলনা কোনো কিছুটা পায় তো খুব খুশি হয়েছে। ওরা নিজেরাই কিন্তু মনে করছে যে বল জাতীয় মারামারি খেলতে খেলতে এবার বাস্ট হয়েছে। কারা রাখছে এটা আমরা জানি না, আমরা দেখি নাই। কিন্তু আমি সকালবেলা বাড়িতে পেয়েছি, গাড়ি এসে টার্মিনাল যাবো, হঠাৎ করে শুনে আওয়াজ যা দৌড়ে যায় ওই বাচ্চাকে এই অবস্থা। একটা বাচ্চার একটু খারাপ, যার ডান হাতটা নষ্ট হয়ে গেছে, হাতের কবজির এখান থেকে ঘুরে গেছে বলে মনে হয়েছে। আমরা ওটা ওটিতে নিয়েছি। বাদ বাকি 3টা বাচ্চা ভালো আছে। ভালো বলতে এই বিভিন্ন জায়গায় তার ইনজুরি হয়েছে, কিন্তু জীবনের আশঙ্কা একজনেরও নাই। সৌদি আরবে মসজিদে গত বৃহস্পতিবারের বোমা হামলায় নিহত 4 বাংলাদেশের বাড়িতে এখন শুধুই আহাজারি। নিহতদের মধ্যে আফাজ উদ্দিনের বাড়ি লক্ষ্মীপুরে এবং জীবন মিয়ার বাড়ি কুমিল্লায়। তাদের মৃত্যুর খবরে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। কুমিল্লা থেকে বাহার রায়হান ও লক্ষ্মীপুর থেকে মাহবুবুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভাগ্য পরিবর্তনের আশায় 8 বছর আগে সৌদি আরবে পাড়ি জমান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর গ্রামের মোহাম্মদ জীবন মিয়া। আসন্ন ঈদুল আজহায় দেশে ফেরার কথা ছিল তার, কিন্তু বৃহস্পতিবার সৌদি আরবের মসজিদে বোমা হামলায় তছনছ হয়ে যায় জীবন মিয়ার স্বপ্ন। আর 5 ভাইয়ের সংসারে সবার বড় জীবন মিয়ার মৃত্যুর সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। এত পরে উঠছিল, উঠে হাত বাঁধা অবস্থায় পিছন দিয়ে টুস করে পড়ে এই জায়গায় মনে লাগছিল আমার মাঝে যে হেলে পড়লো। ছেলের যেতে হত্যা করছে, এটার বিশেষ চাই। সন্ত্রাসী বোমা হামলা আমার ছেলে নিহত হয়েছে শুনছি। এখন আমার ছেলের লাশটা যেন অতি তাড়াতাড়ি পাইতেছিল। এদিকে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে জমি জমা বিক্রি করে 8 বছর আগে সৌদি আরবে পাড়ি জমান লক্ষ্মীপুর সদর উপজেলার চরভোতা গ্রামের আফাজউদ্দিন। কিন্তু সৌদি আরবের মসজিদে জঙ্গি হামলায় নিহত হন তিনি। আফাজউদ্দিনের অকাল মৃত্যু শোকে স্তব্ধ হয়ে পড়েছেন তার বৃদ্ধ বাবা মা আর অন্তঃসত্ত্বা স্ত্রী। পরিবারের সদস্যদের এখন একটাই দাবি, প্রিয়জনকে শেষবারের মতো দেখতে চান তারা। গত বৃহস্পতিবার সৌদি আরবের আবাহ এলাকায় একটি মসজিদে নামাজ আদায়ের সময় আইএস জঙ্গিদের বোমা হামলায় নিহত হন 4 বাংলাদেশি সহ অন্তত 15 জন। ওই ঘটনায় আহত হন আরও 4 বাংলাদেশি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। আবারও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের খবর। এইচএসসির ফল প্রকাশের পর সারা দেশের কলেজগুলোতেও ছিল শিক্ষার্থীদের আনন্দ ও উল্লাস। নানা শঙ্কার মধ্যেও সন্তানদের অর্জিত ফলাফলে খুশি অভিভাবকরা। অন্যদিকে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণেই আশানুরূপ ফল পাওয়া যায়নি বলে মনে করছেন শিক্ষকরা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। ফল প্রকাশের পরই ফেনীর কলেজগুলোতে শুরু হয় শিক্ষার্থীদের উল্লাস। এবারও জেলায় শতভাগ পাশের রেকর্ড ধরে রেখেছে ফেনীর গার্লস ক্যাডেট কলেজ। এদিকে হরতাল সহ রাজনৈতিক কর্মসূচির মধ্যেও পরীক্ষার এমন ফলে খুশি শিক্ষার্থীরা। আমাদের এই রেজাল্ট পাওয়ার পিছনে সব থেকে বড় ক্রেডিট আমাদের টিচারদের এবং আমাদের প্যারেন্টসদের। আমাদের এই ভালো রেজাল্ট আমাদের পরবর্তী ব্যাচগুলোর জন্য অনেক ইন্সপাইরেশন হিসেবে কাজ করবে। নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা, টিচারদের নিরলস প্রচেষ্টা, ক্যাডেটদের শৃঙ্খলার মধ্যে থেকে ধারাবাহিকভাবে অধ্যবসায় করার ফলে এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
ফল প্রকাশের আগেই কলেজগুলোতে ভিড় করেন শিক্ষার্থীরা। কলেজের নোটিশ বোর্ড ও SMS এর মাধ্যমে ফল জানার পর একে অন্যকে জড়িয়ে ধরে প্রকাশ করেন উল্লাস। আর নানা শঙ্কার মধ্যেও ফলাফল নিয়ে খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা। এদিকে ভোলার কলেজগুলোতে ছিল আনন্দ ও উচ্ছ্বাস। এবছর জেলায় পাশের হার 69.35, GPA 5 পেয়েছে 167 জন, আর 94.16% পাশে এবার ভোলা সরকারি কলেজ সবার আগে। আমাদের যে সারা বছরের পরিশ্রম, এটা আমরা সন্তুষ্ট, অত্যন্ত খুশি আমরা আমাদের ছেলেদের এই রেজাল্টে। এছাড়া রংপুর, পিরোজপুর ও নওগাঁ সহ দেশের কলেজগুলোতে ছিল শিক্ষার্থীদের উল্লাস। রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি না থাকলে ফল আরও ভালো হতো বলে মনে করেন শিক্ষক ও অভিভাবকরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গ্রেফতার হওয়া প্রধান আসামিকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সুমন সেনকে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে এই নির্দেশ দেন আদালতের বিচারক। এ সময় পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাওয়া হলে শুনানি শেষে আসামি সুমনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 23 জুলাই যুবলীগের 2 গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নাজমা বেগম ও তার গর্ভের শিশু। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয় ছাত্রলীগ নেতা সুমন সেনকে। মামলার আইও অর্থাৎ ওসি ডিবি এরা 10 দিনে পুলিশ রিমান্ডের আবেদন করেছিল বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং আগামী 10 দিন কার্যদিবসের মধ্যে যে কোনো 7 দিন তাকে রিমান্ড নিতে হবে সত্য উদ্ঘাটনের জন্য। এই মকদ্দমায় সেন সুমেন এই ঘটনার সঙ্গে জড়িত না, সে একজন নির্দোষ ব্যক্তি এবং যে কোনো কায়দায় হয়তো লোকাল এনিমিটির কারণে তাকে এই মকদ্দমায় জড়ানো হয়েছে এবং এই মকদ্দমাটিতে তার বিরুদ্ধে কোনো স্পেসিফিক এলিগেশন নাই। তবু আদালতের আদেশের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কক্সবাজারের শিশু হত্যার দায়ে নুরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাদিকুল ইসলাম এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায় 2012 সালের আগস্টে টেকনাফ উপজেলার মুন্ডার ডেইল গ্রামের ইদ্রিস মিয়ার 5 বছরের শিশু সুমাইয়া আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে চাচাতো ভাই নুরুল ইসলাম। পরে তার লাশ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে পালিয়ে যায় সে। এর 3 দিন পর সুমাইয়ার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নুরুলকে আসামি করে টেকনাফ থানায় একটি মামলা করা হয়। শুনানি শেষে আজ মামলার রায় ঘোষণা দেওয়া হলো। দুর্নীতি দমন কমিশন দুদকের করা দুর্নীতির 2টি মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রামের সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি ABM মহিউদ্দিন চৌধুরী। সকালে বিভাগীয় স্পেশাল জজ রুহুল আমিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আগামী 22 সেপ্টেম্বর শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। 2007 সালে অবৈধভাবে দোকান বরাদ্দের মামলায় তৎকালীন মেয়র ABM মহিউদ্দিন চৌধুরী সহ 17 জনকে আসামি করে মামলা দায়ের করে দুদক। এই মামলায় আজ তাদের জামিন দেন আদালত। এছাড়া 2008 সালের কর ফাঁকি মামলায়ও মহিউদ্দিন চৌধুরীকে জামিন দেওয়া হয়। আদালত সন্তুষ্ট হয়ে 30,000 টাকা বন্ডে আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছেন। একই সাথে ওনার সকল দিক বিবেচনায় ওনাকে এজেন্ট হিসেবে ওনার পক্ষে 200 কার্যবিধি আইনে 205 ধারা মোতাবেক আবেদন করলে সেটাও মঞ্জুর করেন। উনি এজেন্টের মাধ্যমে ভবিষ্যতে সকল এই মামলায় হাজিরা দাখিল করবেন। নাশকতার 8 মামলায় খুলনা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম সহ 31 নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান এ আদেশ দেন। এর আগে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে জামিন আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত খুলনার বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর সহ নাশকতার অভিযোগে তাদের বিরুদ্ধে 8টি মামলা করা হয়। তদন্ত শেষে আদালতে এসব মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। মামলার শুরু থেকে পলাতক ছিলেন আসামিরা। বাংলা সময় আরো থাকছে। আদিবাসী দিবসে সারা দেশে নানা আয়োজন। 100 বছর ধরে বাস করেও সমতলের আদিবাসীরা পাননি ভূমি মালিকানা, অধিকারে নেই সাংবিধানিক বৈধতাও। পুরো দেশের সব সড়কে নয়, শুধুমাত্র চিহ্নিত জাতীয় 22টি মহাসড়ক এখন থেকে 3 চাকার যানমুক্ত রাখার নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকারের নীতি নির্ধারণী মহল।
এর ফলে অন্য সড়কগুলোতে 3 চাকার যান চলাচলে থাকছে না কোনো নিষেধাজ্ঞা। তবে 22টি মহাসড়কে নিষেধাজ্ঞার পর যোগাযোগ বিশেষজ্ঞদের আশঙ্কা, দুর্ঘটনা কমলেও ধীরগতির যান চলাচলের বিকল্প পথ তৈরি না হওয়ায় প্রকট হবে জনদুর্ভোগ। আর এই পরিস্থিতিতে যাত্রী দুর্ভোগ লাঘবে প্রয়োজন হবে নতুন গণপরিবহন ব্যবস্থার। এছাড়া বিদ্যমান নিষেধাজ্ঞা বাস্তবায়নে মহাসড়কে জারি রাখতে হবে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা। দেবাশিস রায়ের রিপোর্ট। স্বাধীনতা অর্জনের পর থেকেই একটু একটু করে বিস্তৃত হয়েছে দেশের সড়ক নেটওয়ার্ক, কিন্তু দৈর্ঘ্য বিস্তারের সে প্রবাহে বাংলাদেশের সড়ক ব্যবস্থার কপালে এখনো জোটেনি শৃঙ্খলা তথা গুণগত মান। আর তাই মহাসড়কের নিরাপত্তায় এখনো প্রয়োজন পড়ে এমন জোর জবরদস্তির। সরকারি আদেশে 1 আগস্ট থেকে সড়ক পথে গতিরোধ করা হয় 3 চাকার যানগুলোর। সপ্তাহের ব্যবধানেই এবার সেই নিষেধাজ্ঞাকে আরো স্পষ্ট করেছে সরকার। বিধি মোতাবেক এখন থেকে ধীরগতির যানমুক্ত থাকবে জাতীয় 22টি মহাসড়ক। এর ফলে পুরো দেশের মোট 2.5 লাখ কিলোমিটার দৈর্ঘ্যের পথে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনের 21,000 কিলোমিটারের মধ্যে চিহ্নিত 22টি জাতীয় মহাসড়কের মাত্র 3,500 কিলোমিটারে চলবে না 3 চাকার কোনো যান। বিশেষজ্ঞরা বলছেন, মূল সড়কের বিকল্প পথ তৈরি না করে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে গুরুতর হয়ে উঠবে জনদুর্ভোগ, যা সামলাতে প্রয়োজন সমন্বিত পদক্ষেপ। মানুষের জন দুর্ভোগ যেটাকে বলা হয় অবর্ণনীয় পর্যায়ে যাবে, কারণ সবকিছু মিলিয়ে কিন্তু তাকে মহাসড়কে আসতেই হবে ফাংশনাল করার জন্য। এখানে অবশ্যই সরকারকে বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে হবে। এটা সমাধান করতে গেলে ইন্টিগ্রেটেড সলিউশনস দরকার হবে, ইন্টিগ্রেটেড ইফোর্টস লাগবে। সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে এখনই থেকে কাজ শুরু করে কিছুদিন আমাদেরকে কষ্ট করতে হবে, এরপরে আমরা একটা সুখের দিন বাংলাদেশের মানুষকে দিতে পারবো। এছাড়াও সড়কে কার্যকরী মনিটরিং এর পাশাপাশি যান সংকট মোকাবেলায় দরকার হবে নতুন গণপরিবহন ব্যবস্থাপনার। দ্রুত গতি সম্পন্ন গাড়ি চলবার যে জায়গাটিকে সরকার চিহ্নিত করেছে, সেই জায়গাতে যে ভ্যাকুয়ামটা তৈরি হবে, সেই ভ্যাকুয়ামকে পূর্ণ করার মতো সক্ষমতা আমাদের মালিকদের কাছে যে যানবাহন এট প্রেজেন্ট আছে সেটা দিয়ে সম্ভব। সরকার যেহেতু বলছে জীবিকা পরে জীবন আগে, এই মন্ত্রে যদি সরকার বিশ্বাস করে তাহলে আমি বলবো সার্বক্ষণিক সিনসিয়ার একটা নজরদারি ফিল্ডে থাকতে হবে এবং এটাকে উজ্জ্ব করা যাবে না। উন্নয়নশীল বাংলাদেশে ভবিষ্যতে উন্নতির গতি ত্বরান্বিত করতে মানসম্মত সড়ক ব্যবস্থার সাথেই নীতিমালা তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ের তাগিদও দিয়েছেন বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জীবনমানের উন্নয়ন প্রতিপাদ্য করে দেশে এবার পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস। তবে জীবনমানের উন্নয়ন থেকেও আদিবাসী হিসেবে স্বীকৃতি, ভূমি কমিশন, আদিবাসী আইন সহ পাহাড়ে নির্যাতন বন্ধের দাবিগুলো উঠে এসেছে বারবার। স্বাধীন হওয়ার পরও বহু সংখ্যক বার ভিটে মাটি ছেড়ে আশ্রয় নিতে হয়েছে অন্যের মাটিতে। হত্যা, গুম, ধর্ষণ, ভিটে মাটি থেকে উচ্ছেদ বাংলাদেশের সংস্কৃতিকে যেসব জনগোষ্ঠী বৈচিত্র্যময় করেছে তাদের যাপিত ইতিহাস। দেখছেন রাজধানীর শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক আদিবাসী দিবসের পরিবেশনা। বর্ণিল জীবনের উপস্থাপনকে ছাড়িয়ে বারবার উঠে এসেছে করুণ সব কাহিনী। দেশের নানা অঞ্চল থেকে আসা প্রকৃতি ঘনিষ্ঠ এসব মানুষের লড়াকু মনোভাব ফুটে উঠেছে সবকিছু ছাপিয়ে। শুধু আদিবাসীরাই নয়, তাদের অধিকার নিয়ে সোচ্চার ছিলেন সমাজের নানা পেশাজীবীরাও। আজও পাহাড়ি এলাকায় এবং সমতলে আমাদের আদিবাসী ভাই বোনদের উপরে, পরিবার পরিজনের উপরে, বাড়ি ঘরের উপরে যে হামলা চলছে, সেইখান থেকে এখন আমরা উদ্ধার পেতে পারি না। আপনার নির্গোষ্ঠী না বলে আদিবাসী জনগণকে সঠিক নামে আদিবাসী হিসেবে আপনারা চিহ্নিত করেন। রাষ্ট্রের ভিতর কি অন্য কোন রাষ্ট্র কাজ করে যারা কিনা জনগণকে, যারা আদিবাসী জনগণকে বা অন্যান্য ধর্মাবলম্বী মানুষকে বা অন্যান্য মুক্ত চিন্তার মানুষকে নির্মম পাশবিকভাবে হত্যা করে, স্বাধীনভাবে চলাফেরার অধিকার বিঘ্নিত হয়, তাহলে সেটি কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট কোনো স্থান বা অঞ্চলেই সীমাবদ্ধ থাকে না, সেটি সমগ্র সমাজের দেহে সংক্রামক ব্যাধির ন্যায় ছড়িয়ে পড়ে। সাংবিধানিকভাবে আদিবাসী হিসেবে স্বীকৃতি না দিতে একটি বিশেষ মহলকে দুষলেন সরকারের এ মন্ত্রী। আমাদের অন্ধত্ব, আমাদের বিভ্রান্তি দূর হয় নাই। আমরা আদিবাসীদের আদিবাসী হিসেবে মেনে নিতে পারলাম না। রাষ্ট্রের মধ্যে যে বিভিন্ন গোষ্ঠীগুলো রয়েছে তারা সেই ভূমি কমিশনের আইনে
পরিণত হতে দিচ্ছে না। অধিকার আদায়ে আবারও শান্তিপূর্ণ আন্দোলনের ডাক জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার। নির্যাতন, নিপীড়ন, শোষণ, বঞ্চনা চালিয়ে যাচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের লড়াই সংগ্রাম আরো উদ্দীপ্ত করতে হবে, জোরদার করে তুলতে হবে। সর্বশেষ সবাই মিলে এই একসাথে যাত্রা জানান দিচ্ছে একজন নাগরিকের মতো সব অধিকার ফিরে পেতে চান আদিবাসীরা। শাতিলা শারমিন, সময় সংবাদ। এদিকে সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব আদিবাসী দিবস। সকালে দিবসটি উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আদিবাসী শিশুদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তারা নাচে গানে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরেন। অনুষ্ঠান শেষে আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে বের করা হয় আনন্দ র্যালি। খাগড়াছড়িতে সকাল 10টার দিকে পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ফোরাম নগরীর পৌর শাপলা চত্বর থেকে একটি র্যালি বের করে। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি মহিলা কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বান্দরবানে সকালে শহরের রাজার মাঠ এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজার মাঠে এসে শেষ হয়। এ সময় আদিবাসী নেতারা সংবিধান সংশোধন করে তাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতির জন্য সরকারের কাছে দাবি জানান। এছাড়া রাজশাহী, মৌলভীবাজার, সাতক্ষীরা, নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। আমরা চাই আমরা আমাদের সংস্কৃতিকে সবার মাঝে তুলে ধরতে। জাতিগোষ্ঠী অনেক ভাগ আছে, ওই ভাগের মধ্যে 2-3টা নাচ আমরা এই জায়গায় পরিবেশন করেছি। কাঠি নৃত্য, ঝুমর নাচ, ওইটাই আমরা করছি। আমরা চাই আমাদের এই ঐতিহ্যটাকে সবাই ধরে রাখুক। আলাদা শিক্ষা ব্যবস্থা যদি থাকে বা শহরে আদিবাসীদের জন্য যদি হোস্টেলের ব্যবস্থা করে থাকে তাহলে আমরা সেখানে লেখাপড়া করতে পারবো। আমাদের প্রধান দাবি হলো সমতলে আদিবাসীদের জন্য ভূমি কমিশন চাই এবং আমরা সমতলে আদিবাসীদের জন্য মন্ত্রণালয় চাই। আলাদা ভূমি কমিশন না থাকায় প্রথাগত যৌথ মালিকানায় বিশ্বাসী সমতলের আদিবাসীদের ভূমির অধিকারের সাংবিধানিক কোনো বৈধতা নেই। আর তাই বিভিন্ন সময়ে নানা অজুহাতে ক্রমাগত নিজেদের ভূমি হারাচ্ছেন তারা। সমতলের আদিবাসীদের ভূমি সমস্যা নিয়ে রামিম হাসানের বিশেষ রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শামসুল হক প্রিন্স। দেশের সংবিধান বলছে এরা বাংলাদেশের নাগরিক, জন্ম বেড়ে ওঠা এদেশের আলো বাতাসেই। শত শত বছর ধরে এদের পূর্বপুরুষেরা বাস করে এসেছে এই মাটিতেই, কিন্তু দেশের বিদ্যমান আইনই এই ভূমির মালিকানা দেয়নি তাদেরকে। প্রকৃতির সাথে মিলেমিশে বাস করা এসব সরল আদিবাসীরা পূর্বপুরুষদের মতো এখনো বিশ্বাস করে তাদের বাস করা জমির অধিকারের জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। এই জমি যদি এখন বিক্রি করতে চান, বিক্রি করতে পারবেন? বিক্রি করতে পারি। কিভাবে? ওই আপনার 25 টাকা 30 টাকা দামের ওই স্ট্যাম্প কিনে ওই স্ট্যাম্পে সই দিয়ে মনে করে ওগুলো বেচা কেনা হয়। জমি আর ওইভাবে বেচা কেনা হয়। হ্যাঁ। ঐতিহাসিকভাবে ময়মনসিংহ, টাঙ্গাইল সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের আদিবাসীদের অধিকাংশ জমি ছিল কালেকটিভ বা প্রথাগত যৌথ মালিকানা নির্ভর। 1950 সালে জমিদারির প্রথা উচ্ছেদের পর সেগুলো খাস হয়ে যায়। এমন অনেক এলাকাতেই আদিবাসীরা থাকেন, প্রথাগত মালিকানার স্বীকৃতি নেই খোদ রাষ্ট্রের কাছেই। আর তাই বিভিন্ন সময়ে বন রক্ষা, ভূমি উন্নয়ন, সামাজিক বনায়ন সহ নানা প্রকল্পের নামে ক্রমাগত ভূমি হারাচ্ছেন সমতলের আদিবাসীরা। দিভার মেনে থন্দপ খোলেও থুচুপ খোলেও যে থাকতে দেনা, খাইতে দেনা, ফার দিকে যাইতে দেনা, এই যে রং করে। এই কারণে আপনার অন্যান্য যারা আছে তারা বিভিন্ন জায়গায় চলে গেছে নাকি? ছয় লাগেছে, থাকবার ইচ্ছা লাগে না, থন্দপে চুচুবে। পর্যবেক্ষকরা বলছেন আদিবাসীদের ভূমি সমস্যার প্রাণকেন্দ্র বাংলাদেশের সংবিধানেরই একটি ধারা, যেখানে ব্যক্তিগত, রাষ্ট্রীয় ও কোঅপারেটিভ মালিকানাকে স্বীকৃতি দেওয়া হলেও কালেকটিভ বা প্রথাগত যৌথ মালিকানার বিষয়ে কিছুই বলা হয়নি। তাদের বেশিরভাগেরই জমির কাগজ নাই, কিন্তু কাগজবিহীন মালিকানা তো আন্তর্জাতিক আইনে স্বীকৃত। তাদের সমাজটা হচ্ছে ভূমির মালিক, সেখানে ব্যক্তি মালিকানা ছিল না, এখনো খুব সামান্য। তো সেটা তো আমাদের রাষ্ট্র স্বীকার করে না, আমাদের সংবিধানে সে বিষয়টা নাই। পার্বত্য জেলাগুলোতে শান্তি চুক্তির আওতায় আলাদা ভূমি কমিশনের মাধ্যমে আদিবাসীদের ভূমির অধিকার সংরক্ষণের বিধান থাকলেও সমতলে নেই সেরকম কোনো নিয়ম।
এসব এলাকায় জমির মালিকানা এখনো পর্যন্ত মুখে মুখে অথবা সাদা কাগজ নির্ভর। আর তাই নানা প্রতিকূলতার মাঝেও আদিবাসী সম্প্রদায়ের যারা এই এলাকায় টিকে রয়েছেন তাদের জমির মালিকানার ক্ষেত্রেও নেই আইনগত কোনো বৈধতা। রামিম হাসান, সময় সংবাদ, টাঙ্গাইল। এদিকে পাবনায় কয়েক বছর আগেও ৩০টি আদিবাসী গোষ্ঠীর বসবাস থাকলেও বর্তমানে তা এসে দাঁড়িয়েছে মাত্র ৮টিতে। সংরক্ষণের অভাবে হারাতে বসেছে তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি। পাবনার বেশ কয়েকটি উপজেলায় আদিবাসীদের প্রায় ১০,০০০ পরিবার বসবাস করছেন। মুন্ডাস, মুন্ডারি, বানিয়াস ও পাহাড়ি সহ আলাদা আলাদা নামে পরিচিত তারা। পেশা হিসেবে আদিবাসীরা বেছে নিয়েছেন চাষাবাদ, মাছ চাষ ও কুচিয়া শিকার। জীবন ও জীবিকার তাগিদে নানা পেশার সাথে জড়িয়ে গিয়ে তারা হারাতে বসেছেন তাদের নিজস্ব লৌকিকতা ও আচার অনুষ্ঠান। মেয়েদেরকে শিখায় যে আমাদের ফার্সি, আমাদের কথা যদি হারিয়ে যায়, আমরা যদি মরে যাই, তোরা তো বলতে পারবি না, এখন এটা শিখতে হবে, বলতে হবে। তো মেয়েরা বলে যে আমরা বুঝি না, বলতে পারি না। এখানে আমাদের মাতৃভাষা আছে, কিন্তু পাঠ্য বইয়ে সেইভাবে সংযোজন করা নেই বিধায় ভাষা থেকে আমাদের বাচ্চা কাচ্চারা আস্তে আস্তে শিখতে পারছে না বা ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এদের যে সংস্কৃতি, তাদের যে ঐতিহ্য, তাদের ভাষা, তাদের সঙ্গীত, এগুলো সংরক্ষণ এবং লালন করার জন্য তেমন কোনো গবেষণা কেন্দ্র নেই এবং তেমন কোনো প্রতিষ্ঠান নেই। মহাসড়কে ৩ চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে পটুয়াখালীতে চলছে অটোরিকশা মালিক ও শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট। এতে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষজনের। কর্মসূচির অংশ হিসেবে সকালে পৌরসভা কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে অটোরিকশা মালিক ও শ্রমিক। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মেয়রের কাছে স্মারকলিপি দেওয়া হয়। পরে শহরের সড়কে অবস্থান নেন তারা। এদিকে অটোরিকশা না থাকার সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছে রিকশা ও ভ্যান চালকরা। অনুমোদন না থাকায় কুষ্টিয়ার একটি ডেন্টাল ক্লিনিকের মালিককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে শহরের মোল্লারতে ঘড়িয়া এলাকার হক ডেন্টালে অভিযান চালায় র্যাব। এ সময় অনুমোদনের কাগজপত্র না থাকার দায়ে প্রতিষ্ঠানটির মালিক মোখলেসুর রহমানকে ২ বছরের কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট SM জামান। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। সকালে ফকিরহাট উপজেলার আমতল এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ভোরে খুলনা মংলা মহাসড়কে একটি ট্রাকের চাকা পরিবর্তন করছিলেন চালক ও হেলপার। এ সময় খুলনাগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক মারা যান। গুরুতর আহত অবস্থায় ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। দুর্ঘটনার শিকার গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। কুমিল্লায় জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে র্যালি করেছে বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। সকালে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে টাউন হল ময়দানে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এতে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বরগুনা স্কুল শিক্ষার্থীদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়েছে। দুপুরে বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজন করা হয় আলোচনা সভার। পরে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন পুলিশ সুপার বিজয় বসাক। এভাবে পর্যায়ক্রমে জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও গাছের চারা রোপণ করা হবে বলে জানান পুলিশ সুপার। বাংলা সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এইচএসসি ও সমমানের পরীক্ষা এবার পাশের হার ৬৯.৬০। সারা দেশে জিপিএ 5 ৪২,৮৯৪ শিক্ষার্থীদের উল্লাস।
আন্দোলনের নামে বিএনপি জামায়াতে জ্বালাও পোড়াওয়ের কারণে এবার কমেছে পাশের হার, মন্তব্য প্রধানমন্ত্রীর। সুন্দরবনে গুলিতে 6 বনদস্যু নিহত, পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। 3টি বাঘের চামড়া উদ্ধার, ওসি সহ 5 জন আহত। যশোরের অভয়নগরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে 4 শিশু আহত। সৌদি আরবে মসজিদে বোমা হামলায় নিহত 4 বাংলাদেশির গ্রামের বাড়িতে আহাজারি। এবং মহাসড়কে ধীরগতির যান চলাচল বন্ধের কারণে দুর্ঘটনা কমলেও বাড়বে জনদুর্ভোগ, আশঙ্কা বিশেষজ্ঞদের। নতুন গণপরিবহন ব্যবস্থা চালুর পরামর্শ। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।